নমস্কার। ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের দ্বাদশ পরিচ্ছেদ। আরও বৎসর 2 পর সীতারামের মনে হলো পৃথিবীতে তার চেয়ে সুখী আর বোধহয় কেউ নাই। মনে হলো এই দিনটির জন্যই বোধহয় সে আজন্ম তপস্যা করেছিল। মণিবাবু এলেন তার পাঠশালায়। পাঠশালা তখন মঞ্জুরি পেয়েছে, গ্র্যান্ট পেয়েছে। পাঠশালার নিজস্ব বাড়িও হয়েছে। ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান নিজে এসেছিলেন তার পাঠশালায়। ধীরাবাবু দীর্ঘজীবী হন। ধীরাবাবু নিয়ে এসেছিলেন। ধীরাবাবু, সেই ধীরাবাবু সীতারামকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, পণ্ডিত, আই লাভ ইউ। ধীরাবাবু তাকে ভালোবাসে শুনে সে কৃতার্থ হয়ে গিয়েছিল। কত কথা বলেছিল, তার নিজের দুঃখ কষ্টের কথা। তারপর সে ধীরাবাবুকে তাঁর কথা জিজ্ঞাসা করেছিল। আমি কলকাতায় থাকি, ছোট একটা মেসে থাকি এখন। আগে একটা টিনের ঘরে থাকতাম, পাইস হোটেলে খেতাম। টিনের ঘরে থাকতেন, পাইস হোটেলে খেতেন? হ্যাঁ, যখন রোজগার যেমন তেমনই থাকতে হবে তো। জানেন তো লিখে উপার্জন আমাদের দেশে কত কঠিন। ধীরাবাবু লেখক হবেন, বই লিখে তিনি জীবিকা অর্জন করতে চান। আশ্চর্য মানুষ। ধীরাবাবু তার কখানা বই তাকে দিয়ে গিয়েছেন। সে পড়েছে। বেশ লিখেছেন, চমৎকার লিখেছেন ধীরাবাবু। বই কখানা হাতে পেয়ে সেদিন তার লজ্জার অবধি ছিল না। ধীরাবাবুর সেই বই কখানা আজও তার বাড়িতে রয়েছে। একবার মনে হয়েছিল ধীরাবাবুর 2টি হাতে ধরে সে কথা প্রকাশ করে তার কাছে, কিন্তু সে পারে নাই। সেই সমস্ত বইয়ের একখানার খোঁজও করেছিলেন ধীরাবাবু। বইখানা যেন কিনেছিলেন মনে হচ্ছে। সীতারাম বিবর্ণ মুখে দাঁড়িয়েছিল। অনেক চেষ্টা করে বলতে চেয়েছিল, আমি একবার দেখব আমার বাড়িটা খুঁজে। কিন্তু সে 2 বার শুধু বলেছিল, আমি। ধীরাবাবু সঙ্গে সঙ্গেই বলেছিলেন, দেখুন হয়তো শ্যামু কোনখানে নিয়ে গিয়ে থাকবে। ধীরাবাবু নিয়ে এলেন ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যানকে। 15-20 টাকা খরচ করে বই আনলেন সন্দীপন পাঠশালার প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য। নিজে গিয়ে চেয়ারম্যানকে নিয়ে এলেন। সীতারাম পাঠশালার রিপোর্ট লিখেছিল। ধীরাবাবু দেখে দিলেন। কম্পিত কণ্ঠে সে রিপোর্ট পড়লে। সন্দীপন নামের পৌরাণিক ইতিহাস। সীতারাম লিখেছিল, ভগবান শ্রীকৃষ্ণের গুরু। ধীরাবাবু কেটে করেছিলেন, মহামানব শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু সন্দীপন মুনির নামে এই পাঠশালার নামকরণ হইয়াছে। গ্রামের ভদ্রলোকেরা অনেকেই সেদিন এসেছিলেন। বড় স্কুলের মাস্টারেরাও উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেছেন, যে পাঠশালার ছাত্র ভারতের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে অহিংসা ও সত্যের প্রতিমূর্তি মহাত্মা গান্ধীর নাম করতে পারে, সে পাঠশালাকে আমি দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে করি। চেয়ারম্যান মাসে 6 টাকা অ্যাড মঞ্জুর করে দিয়েছেন। পাঠশালার বাড়ির জন্য এককালীন 100 টাকা দান দিয়েছেন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে। আসবাবের জন্য 30 টাকা। ঘর হয়েছে, আসবাবও কিছু হয়েছে, কিন্তু আরও চাই। সেও বোধহয় হবে। গ্রামের লোক প্রসন্ন হয়েছে। চেয়ারম্যানের প্রশংসা পেয়েছে সে। তার উপর এবার জয়ধর তার জয়ধ্বজা উড়িয়ে দিয়েছে। সমগ্র জেলার মধ্যে সে বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এবারও একটি ভালো ছেলে আছে, নরেন্দ্রনাথ মুখুজ্জে।
সেও বৃত্তি পাবে। এটি বাবুদের ছেলে। কিন্তু সীতারামের এতেও খুব আনন্দ, এই কারণে যে এই ছেলেটিকে বড় স্কুলের পাঠশালা একরকম বর্জন করেছিল অপদার্থ হিসেবে। অপদার্থই ছিল। দুর্দান্ত ছেলে, কিন্তু ভারী সুন্দর চেহারা। সীতারামের মমতা হয়েছিল বলেই সে তাকে নিয়েছিল। তারপর সে আবিষ্কার করলে, মিষ্ট কথা বললে ছেলেটি বড় ভালো। আরও আবিষ্কার করলে মাইনের তাগাদা করলেই সে স্কুল কামাই আরম্ভ করে দেয়। তার দুর্দান্তপনা বেড়ে যায়। সে তার কাছে মাইনে চাওয়া বন্ধ করে দিলে। ছেলেটা দেখতে দেখতে পাল্টে গেল। এবার সে বৃত্তি পাবে। সীতারাম তাকেই পড়াচ্ছিল। এ তার জয়ের দ্বিতীয় সোপান। হঠাৎ মণিলালবাবু এলেন পাঠশালায়। এই সীতারামের পাঠশালা? বাহ, বেশ বেশ, এ যে বেশ করেছ হে। সীতারাম তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একখানি চেয়ার এগিয়ে দিলে। বসুন, আপনি বসুন। মণিবাবু বসলেন। নামটি তোমার খুব ভালো হয়েছে পণ্ডিত, সন্দীপন পাঠশালা। সীতারাম বললে, ও নাম আমার দেয়া নয়, ধীরাবাবু দিয়েছিলেন। কিছুক্ষণ চুপ করে থাকলেন মণিবাবু। তারপর বললেন, কই রে? চাকর এসে ঢুকল একটি ছেলের হাত ধরে। মণিবাবুর পৌত্র। তার ছেলে ধীরাবাবুর বয়সী। 4th ক্লাস পর্যন্ত পড়ে পড়া ছেড়েছেন। এটি তাঁরই ছেলে। মণিবাবু বললেন, আমার এই পুঁচকে শ্রীমান পঞ্চাননকে তোমার পাঠশালায় ভর্তি করে দিতে এলাম। নাও, ভর্তি করে নাও। আর একটা কথা, একে তোমাকে প্রাইভেটেও পড়াতে হবে। মোট কথা গোড়াপত্তন করে দিতে হবে। সীতারামের মনে হলো এমন শুভ দিন আর বুঝি আসে নাই তার জীবনে। মণিবাবুকে প্রণাম করে পঞ্চাননকে ভর্তি করে নিল সে। বললে, বাবু, প্রাইভেট পড়ানো আমার পক্ষে আর হবে না, বাড়ির কাজ। তবে লোক আমি দেখে দেব। মণিবাবু একটু গম্ভীর হয়ে রইলেন। বললেন, আচ্ছা, তবে লোক দেখে দিও। দেবে তা জানি, তুমি সৎ লোক, তুমি হলেই ভালো হতো। সীতারাম চুপ করে রইল। মণিলালবাবু চলে গেলেন। সীতারাম নোট করে রাখলে দিন তারিখটি তার একখানি খাতায়। এই খাতায় সে লিখে রাখে তার জীবনের স্মরণীয় ঘটনাগুলি। ধীরাবাবু তাকে বলে দিয়েছেন, মাস্টার, তোমাকে নিয়ে আমি বই লিখব। তুমি বুড়ো হও, আমি তখন একদিন আসব, এসে তোমার জীবন কথা শুনে যাব। সীতারাম তাই খাতা বেঁধেছে। সে লিখে রাখে জীবনের স্মরণীয় ঘটনা এবং তারিখগুলি। ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান যেদিন এসেছিলেন সেই তারিখটি সে প্রথম লিখেছে। তারপর লিখেছে জয়ধরের বৃত্তি পাওয়ার তারিখ। মাত্র 2টি তারিখ লেখা হয়েছে। সাদা খাতাটা উল্টে মধ্যে মধ্যে তার হাসি পায়। আপনার মনেই হাসে। কি লিখবে ধীরাবাবু? জীবনের রঙে দীপ্তি নাই, সুরে বাহার নাই। এ নিয়ে ছবি হয় না এ নিয়ে গান হয়? তবু লিখে রাখে। আজও রাখলে 5ই ফেব্রুয়ারি 1926। বলবে, সব কথা সে বলবে ধীরাবাবুকে। তার জীবনের যত কথা ধীরাবাবু লিখবেন। কচি কচি মুখগুলো সন্দীপন পাঠশালা আলো করে কলরবে মুখরিত করে পড়ে। খেলা করে ছাত্রের দল। তারা পড়ে অ, আ, হচ্চই, দীর্ঘই। হ্যাঁ, তারপর এটা কি? বলো বলো। হ্রস্ব। ইঙ্গিতে ধরিয়ে দেয় সীতারাম। আধো আধো উচ্চারণে ছেলেটি বলে, হচ্চ উ, দীর্ঘ উ। বাহ বাহ, বলো। উৎসাহে কচি মুখ ভোরবেলায় সূর্যের ছটা পড়া
কচি পাতার মতো ঝলমল করে ওঠে। সাদা চোখ ঝিকঝিক করে সবুজ ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দুর মতো। সে পড়ে যায়। রি, এটা এটা কি মাছাই? লিকার কেমন ডিগবাজি খায়? এটা মাছাই লি। ওদিকে পড়ে। অ আর চ আর ল, অচল। অ ধ আর ম, অধম। হ্যাঁ, ও দুটি যেন হবে না তুমি, বুঝলে? বর্গীয় জ ল, জল। পয়ে শূন্য ডয়ে শূন্য একার, জল পড়ে, জল পড়ে। সীতারাম নিজে বলে, পয়ে আকার তয়ে আকার দন্তন্য, পয়ে শূন্য ডয়ে শূন্য একার, পাতা নড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে। বর্গীয় জ ট, জট, দন্তন্য, নয়ে শূন্য ডয়ে শূন্য একার, জট নড়ে জট নড়ে। কই তোমার জটটি নেড়ে দাও, নেড়ে দাও দেখি একবার। ছেলেটির মাথায় বড় বড় চুল, তার মধ্যে দুটি জট তৈরি হয়েছে। দেবতার কাছে মানসিক আছে। এখানকার প্রচলিত আদরের ছড়া বলে সীতারাম তাকে আদর করে। জট নড়ে তেঁতুল পড়ে, জট নড়ে তেঁতুল পড়ে। ছেলেটি লজ্জিত হয়ে মুখ নামিয়ে থাকে। এর মধ্যেই সে মাথার জটের জন্য লজ্জা অনুভব করতে আরম্ভ করেছে। সীতারাম নিজেই জট নেড়ে দেয় তার। ওদিকে বড় ক্লাসের ছেলেরা পড়ছে। আমরা যে দেশে বাস করি সে দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের উত্তরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। তারা দাঁড়িয়ে সুর করে আবৃত্তি করে, কোন দেশেরই তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় যে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ। সীতারাম ভাই, ভালো আছো তো? কে? সীতারাম চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সেই পলাশমুনির বৃদ্ধ পণ্ডিত মশাই। আহ, এ কি চেহারা হয়েছে তার! লোল মাংস ঝুলে পড়ে দেহের হাড়গুলি প্রকট হয়ে উঠেছে। পুজো হয়ে নুয়ে পড়েছেন। লাঠি ধরে পাঠশালার উঠানে এসে দাঁড়ালেন। পরনে ময়লা কালো কাপড়, তার মধ্যে বড় বড় সেলাইয়ের দাগগুলি কালো মাটির ফাটলের দাগের মতো দেখা যাচ্ছে। ব্যস্ত হয়ে নেমে এগিয়ে এলো সীতারাম। আসুন আসুন, কি ভাগ্য আমার! তোমার ভাগ্য? হা হা করে হাসলেন পণ্ডিত। ভাগ্য বই কি, নিশ্চয় এ আমার সৌভাগ্য। মঙ্গল হোক তোমার, ভালো লোক তুমি। এখন কিছু খাওয়াও দেখি ভাই, বড় খিদে পেয়েছে। ব্যস্ত হয়ে উঠল সীতারাম। ওরে গোবিন্দপদ, শোন তো বাবা। পণ্ডিত বলেই যান, জানো তো ভিক্ষা করি। হ্যাঁ, ভিক্ষাই একরকম। গৃহিণী খালাস পেয়েছে, তা শ্রাদ্ধ তো একটা করতে হবে। তাই গিয়েছিলাম পলাশবনি। হোক সব চাষি ভুষি, এককালের ছাত্র তো সব। কিছু ভিক্ষা টিক্ষা করে বাড়ি যাব। দুপুর হয়েছে, বিশ্রাম চাই, খিদে তেষ্টাও পেয়েছে। তা একবার ভাবলাম যাই বাবুদের ঠাকুর বাড়ি, কি কোনো বাবুর বাড়ি, কিন্তু ইচ্ছা হলো না। তোমার কথাই মনে হলো। শাস্ত্রে বলে ব্রাহ্মণস্য ব্রাহ্মণাং গতি, কিন্তু বাবু ব্রাহ্মণ আর পাঠশালার পণ্ডিত ভিখিরি ব্রাহ্মণ তো এক নন। মনে হলো পাঠশালার পণ্ডিতস্য পাঠশালার পণ্ডিতাং গতি, তাই এখানেই এলাম বলে আবার হা হা করে হাসতে লাগলেন পণ্ডিত। এ হাসিতে সীতারাম লজ্জা পেলে। মনে হলো পণ্ডিত তার তোষামত করছেন। সে তাকে চেয়ারে বসিয়ে নিজেই একখানা খাতার মলাট দিয়ে বাতাস আরম্ভ করলে। বললে, বেশ করেছেন। আমার যে কি আনন্দ হয়েছে আপনি পায়ের ধুলো দেওয়ায়
সে কি বলবো, তেল আনাই, স্নান করুন। স্নান? তা? পণ্ডিত নিজের গামছাখানা মেলে ধরে একবার দেখালেন। কাপড়ের চেয়েও ময়লা গামছাখানা, তার উপর শত ছিদ্র। দেখে বললেন, কাপড় তো নাই সঙ্গে, একখানা পরে স্নান করা। আবার হা হা করে হেসে উঠলেন পণ্ডিত। খাতার মলাটখানা তার হাতে দিয়ে সীতারাম বললে, আপনি ছেলেগুলোকে একটু দেখবেন, আমি আসছি। সে ফিরে এলো একখানি নূতন কাপড় এবং শিশিতে খানিকটা তেল নিয়ে। বললে, তেল মাখুন, স্নান করে এই কাপড়খানা পরুন। বুড়োর ঠোঁট দুটি কাঁপতে লাগল। পণ্ডিতকে বিদায় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। দারিদ্র দোষও গুণরাশি নাশি। পণ্ডিত নিজেই বলে গেছেন কথাটা। স্নান করে খেয়ে পণ্ডিত বলেছিলেন, ভায়া, ছেলেদের কাছে 2 পয়সা 4 পয়সা চাঁদা যদি তুলে দিতে। বোঝো তো, পত্নী দায়, মাতৃদায় পিতৃদায় নয়, পত্নী দায় বৃদ্ধ ব্রাহ্মণের। বলে আবার হা হা করে হেসেছিলেন। ছেলেদের কাছ থেকে 1 টাকা 7 আনা উঠেছিল। সে নিজে 1 টাকা 1 আনা দিয়ে 2.5 টাকা পূর্ণ করে তার হাতে দিয়েছে। যাবার সময় পণ্ডিত বলে গেছেন, একটা কথা বলে যায় ভায়া, জানো তো, বিদ্ধস্য বচনং গ্রাহ্য। বুড়োর কথাটা মনে রেখো। এই বড় বড় দালান কোঠা হয়, দেখেছ তো, তা রাজমিস্ত্রিতে গাঁথে, নকশা কাটে, কারিগরি দেখায়, মাইনে নিয়ে বিদায় হয়। বড়লোক বাস করে, বাড়ি হয় তাদের। তবু রাজমিস্ত্রিদের নাম মিস্ত্রিরা লিখে রেখে যায়, অমুক রাজ, এতশো এত সাল, ইত্যাদি ইত্যাদি। মোট কথা তাদের নামটা থাকে। মজুরিও তারা মন্দ পায় না, আমাদের পণ্ডিতদের চেয়ে বেশি পায়। কিন্তু দেখো, গোড়াতেই প্রথম যারা কাজ করে, ভিত কাটে, মাটি কাটা মজুর, তাদেরকেও মনেই রাখে না। তাদের মজুরিও সকাল থেকে 3 প্রহর পর্যন্ত মাটি কেটে 4 আনা। বুঝলে তো, পেটে খেতে কুলোয় না। তারা শেষ বয়সে না খেয়ে মরে। যদি বাবুদের বাড়ি যায়, বলে, মহাশয়, আমি আপনার প্রাসাদের ভিত্তি খনন করেছিলাম, আজ না খাইয়া মরিতে বসিয়াছি, অতএব আমাকে কিছু ভিক্ষা দিন। বাবু কি করবে, চিনতে পারবে না। ভায়া, ভিক্ষা দেয়া তো দূরের কথা, দারোয়ান ডেকে বার করে দেবে। স্কুল কলেজের মাস্টাররা হলো বড় রাজমিস্ত্রি। বড় রাজমিস্ত্রিদের নাম থাকে। আমরা পাঠশালার পণ্ডিত, আমরা হলাম ভিত খোঁড়ার মাটি কাটা মজুর। আমাদেরকেও মনে রাখে না, গেলে চিনতেও পারে না। ভিক্ষা দিলে 2 আনা, বড় জোর 4 আনা। তাই বলি। অনেকটা কথা বলে হাঁপিয়ে পড়েছিলেন তিনি। একটু থেমে আবার বললেন, কিছু কিছু সঞ্চয় করো, বুঝলে। তোমার অবশ্য কিছু জমি জেরাত আছে, আমার মতো অবস্থা তোমার হবার কথা নয়। তবুও বৃদ্ধের কথা মনে রেখো। এমন করে এই আমাকে যেমন কাপড় দিলে, খাওয়ালে, টাকা দিলে, এমন করে খরচ করো না। কিছু কিছু সঞ্চয় করতে অভ্যাস করো। সীতারাম ফিরে এসে পাঠশালায় চেয়ারে বসে ভাবে। পণ্ডিত তাকে অবসন্ন করে দিয়ে গেলেন। নিজের ভাবনা এসে তাকে আচ্ছন্ন করে ফেলেছে। পণ্ডিত তো মিথ্যা কথা বলে নাই, আরও অনেক কথা বলেছেন পণ্ডিত। সারা দুপুরই তিনি অনর্গল বকে গিয়েছেন। কাপড়খানি আর 2.5 টাকা সাহায্য পেয়ে তিনি হাসিতে কথায় সীতারামকে তার জীবনের সকল কথা উজাড় করে বলে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন।
হঠাৎ সে উঠে নিজের খাতা, সেই নোট বইটা বের করে লিখতে বসল। আজ 12ই জুলাই 1929 সাল। ধীরাবাবু বলেছেন, পণ্ডিত, তোমার বুড়ো বয়সে এসে তোমার কথা শুনব, তোমার কথা শুনে বই লিখব আমি। বুড়ো পণ্ডিতের কথা তার নিজের কথা নয়, তবু সে লিখে রাখলে পণ্ডিতের কথাগুলি। পণ্ডিতের কথায় আর তার কথায় তো কোনো তফাৎ সে দেখতে পায় না। সে লিখে রাখছে, ধীরাবাবুকে বলবে এমনই করে লিখবেন, তবেই ঠিক লেখা হবে, নইলে আপনি যা লিখবেন সে হয়তো ঠিক হবে না। পাঠশালার পণ্ডিত সীতারামের জীবনী হবে না। এক ব্রাহ্মণের ছেলে, বাপ করতেন চাষিদের গায়ে পুরুতের কাজ, আর করতেন যজ্ঞী বাড়িতে রান্নাবান্নার ঠিকের কাজ। লোকে কেউ বলতো চাষার পুরুত, পটঝাড়া বামুন, কেউ বলতো ভাত রাঁধুনি, কিন্তু এতে অপমান তার যতই হোক, মোটামুটি খাওয়া পড়ার অভাব হতো না। ছেলে সেকালের হাল আমলের ছেলে, পড়তো ছাত্রবৃত্তি, সেকালের MV মিডল ভার্নাকুলার স্কুলে। সেখানে পাশ করে সে বাপের বৃত্তি ছেড়ে হলো পাঠশালার পণ্ডিত। পণ্ডিতের কাজ পটঝাড়া বামুনের কাজের চেয়ে অনেক সম্মানজনক। রাঁধুনি বামুনের কাজের কথা ভাবতেই লজ্জা। সে হলো পাঠশালার পণ্ডিত। পলাশবুনি নামে একটি সদগোপ চাষির গ্রামে, গ্রামের মণ্ডলদের সুপারিশে, জমিদারের অনুগ্রহে। আহ, এ কি হলো? চোখে জল এলো নাকি? ঝাপসা ঠেকছে লেখাগুলো, লিখতে গিয়ে লাইন বেঁকে যাচ্ছে। পেন্সিল রেখে সীতারাম হাত দিয়ে চোখ মুছলে। হ্যাঁ, চোখে জল পড়ছে। জল মুছে পরিষ্কার হলো দৃষ্টি। সে আবার লিখলে, জমিদারের কাছারিতে পাঠশালা করবার হুকুম পেলে ওইখানেই সে থাকবে। মণ্ডলরা প্রত্যেক মাসে একদিন করে তাকে খাবার সিধে দেবে। গ্রামে 28 ঘর অবস্থাপন্ন মণ্ডল আছে, তারা দেবে 28 দিন সিধে। বাকি 2 দিন নিজেকেই তাকে চালাতে হবে। তার জন্য সে ভাবলে না, 28 দিনের সিধে থেকে 2 দিন কেন, আরও 7 দিনের খোরাক তার উদ্বৃত্ত হবে। দৈনিক 5 পোয়া চালের 1 পোয়া করে কাটলে 28 পোয়া 7 সের চাল বাঁচবে 7 দিনের। আহ, ছি ছি, আবার চোখে জল এসে গিয়েছে। কিছুদিন, এই মাসখানেক বোধ হয়, এই এক উপসর্গ জুটেছে। চোখে জল পড়ছে, বিশেষ করে এই বিকেলের দিকে। পাঠশালার শেষ দিকটায় জল বেশি পড়ে, মাথাও ধরে। ডাক্তারকে একবার দেখাতে হবে। যাক, পরে লিখলেই হবে। পণ্ডিতের কথাগুলো কানের কাছে এখনো যেন বাজছে। পণ্ডিত বলেছেন, ভায়া, আজ মনে হয় দুর্মতি হয়েছিল, নইলে ভেবে দেখো, হিসেব করে দেখো। পুরুতের রোজগার পণ্ডিতের রোজগারের চেয়ে অনেক বেশি। চাল কাপড় দক্ষিণে হিসেব করে দেখো তুমি। আর ঠিকের ভাত রান্নার কাজে রোজগার তো দিন দিন বেড়েই চলেছে। একবেলা 1 টাকা, দুবেলা 2 টাকা। ভাত রাঁধুনি বামুনের কুটুম স্বজন, আউতি যাউতি 2 টাকা বকশিস মাসে। পাঠশালার পণ্ডিতি করে ভেরেন্ডা ভাজলাম সারা জীবন, বলেই হা হা করে হাসি। তারপর বলেছিলেন, কিছু মনে করো না ভায়া, সত্য কথা বলবো, তুমিও আমার মতো ভুল করেছ। চাষি সদগোপের ছেলে, বাপ পিতামহ নিজের জমি চাষবাস করে আর 2-4 জনের 2-10 বিঘে জমি ভাগে করে দুধে ভাতে খেয়েছে। গোলাতে ধান, ঘরে কলায় গম পুড়ে মজুত করে সুখে কাটিয়ে দিয়েছে। তুমিও আমারই মতো দগ্ধ কচু ভক্ষণ করেছ ভায়া।
পৈতৃক বৃত্তি ছেড়ে লেখাপড়া শিখে সভ্য শিক্ষিত হতে গিয়ে অন্যায় করেছ। হঠাৎ তার হাতটা ধরে বলেছিলেন, কিছু মনে করছো না তো ভায়া? না না, আপনি সত্য কথা বলছেন, কিছু মনে করব কেন? হ্যাঁ, তোমাকে জানি বলেই বলতে সাহসী হলাম, নইলে এখন তো আমি ভিক্ষুক। আমি সীতারাম ভাবে, তার জীবনে কি হবে কে জানে। আবার তার চোখে জল এলো। এ জল সে জল আসা নয়, এ তার মন কাঁদছে, তাই জল এসেছে। চোখ মুছলে সে। পাঠশালার দরজায় বাইসাইকেলের ঘণ্টা বেজে উঠল। এসে ঢুকলেন স্কুল সাব ইন্সপেক্টর বাবু। নতুন লোক, অল্প দিন এসেছেন, অল্প বয়স, কড়া লোক। বাবুর বাড়িতে গিয়ে দেখেছে মোটা মোটা ইংরেজি বই নিয়ে পড়েন, বইয়ে মুখ ডুবিয়ে থাকেন সব সময়। একটা সেলফে ঝকঝকে বাঁধানো বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের বই, 2-3খানা মাসিক পত্রও নিয়ে থাকেন। বারবেলা চিঠিও আসে। মধ্যে মধ্যে হাসতে হাসতে বলেন, পণ্ডিত, তোমাদের ধীরাবাবুকে কিরকম ঠুকেছে দেখো। কুকুর বলে দিয়েছে হে, লিখেছে, লেখাটি দেখো একবার, হিজ মাস্টার্স ভয়েস। গম্ভীরভাবে সাব ইন্সপেক্টর খাতাপত্র নিয়ে বসলেন, নোট দিলেন, ইন্সপেকশন বুকে মন্তব্য লিখলেন। তিনি চলে গেলে পাঠশালার ছুটি হলো। আবার পরদিন 11টায় পাঠশালা বসে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর চলবে। সীতারামের চুলে পাক ধরবে, মুখে কপালে রেখা দেখা দেবে। হয়তো সবশেষে ওই বৃদ্ধ পণ্ডিতের মতো অবস্থা হবে। লিখবে ধীরাবাবু, এই লিখবে, এই তার জীবন। শ্রান্ত ক্লান্ত নিরস বিরস হয়ে আসছে যেন জীবন ক্রমে ক্রমে। এরই মধ্যে আসে এক একটা ঢেউ। সেদিন সাব ইন্সপেক্টর এসে বললে, পণ্ডিত, তোমাদের এখানে প্রাইমারি টিচার্স কনফারেন্স হবার কথা হচ্ছে, শুনেছ? আজ্ঞে না, আসবে তোমার কাছে। খবর এলো বড় স্কুলের পাঠশালার হেড পণ্ডিত শ্রীশবাবু এর উদ্যোক্তা। তিনি এলেন সদল বলে। শ্রীশবাবু লোকটি বহুদর্শী লোক, উপযুক্ত শিক্ষক, অতি মিষ্টভাষী ব্যক্তি, দোষের মধ্যে নিপুণ ষড়যন্ত্রী। তা হোক, তিনি যখন এসেছেন, আর এই কনফারেন্স জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন যখন সকলের উপকারের জন্য, তখন সে প্রাণ খুলে যোগ দেবে। তাদের দুস্থ অবস্থার কথা জানানো হবে দেশের কাছে, গভর্নমেন্টের কাছে দাবি জানানো হবে। বুকে যেন একটু বল আসছে। অভ্যর্থনা সমিতি গঠন করা হলো। এই থানার পাঠশালার পণ্ডিতদের কাছ থেকে চাঁদা তুলে সমস্ত খরচ চালাতে হবে। তাদের মধ্যে থেকে 15 জনকে নেওয়া হলো অভ্যর্থনা সমিতিতে। গোপালপুরের হৃষিকেশ দাস, বৃদ্ধ পণ্ডিত। গোবিন্দপুরের সৌরিন মিত্র, বয়সে সে ছোকরা। ব্যাপারীপাড়ার মক্তবের মৌলবী মোহাম্মদ হোসেন। রত্নহাটের সকলেই, বড় স্কুলের 3 জন এবং সন্দীপন পাঠশালার সীতারাম। এমনই করে 15 জন। সীতারাম হল 2 জন সহকারী সম্পাদকের অন্যতম। এটা একটা উৎসাহজনক ব্যাপার। এমন ঘটনা জীবনে কম এসেছে। এসেছিল মাত্র আর একবার, সেই যেবার ধীরাবাবু ডিস্ট্রিক্ট বোর্ডের কংগ্রেসি চেয়ারম্যানকে নিয়ে এসে সভা করেছিলেন, সেইবার। সীতারামের চোখের দোষ ঘটেছে। চশমা একটা না নিলেই নয়, জল পড়ে ঝাপসা দেখছে। কিন্তু তবু নোট বইয়ে সে লিখলে 1930 সাল 26শে জানুয়ারি।
ওই তারিখে জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন। তারিখটার জন্য সে একটু দুঃখিত হলো। ওই তারিখ নির্দিষ্ট হয়েছে কংগ্রেসের স্বাধীনতা দিবস পালনের জন্য। কিন্তু উপায় কি? ম্যাজিস্ট্রেট সাহেব উদ্বোধন করবেন, তিনিই দিয়েছেন ওই তারিখ। ওই তারিখে দেবু এখানে কংগ্রেস পতাকা উত্তোলন করবে, সংকল্পবাণী পাঠ করবে। ধীরাবাবু তাকে লিখেছেন, আমি যেতে পারছি না, কিন্তু আমার গ্রামে স্বাধীনতা দিবস পালন করা হবে না এ কথা ভাবতে আমার মর্মান্তিক দুঃখ হয়। তুমি পালন করবে। ধীরাবাবু ঢেউ পাঠিয়েছেন, জয় জয়কার হোক ধীরাবাবুর। কিন্তু ধীরাবাবু, আপনি এলেন না কেন? ঢেউ কি স্রোত? আপনার কাজ কি দেবুকে দিয়ে হয়? মর্মান্তিক দুঃখ হয় তার দেবু আর শ্যামুর জন্য। তারা ম্যাট্রিক পাশ করে বসে আছে। শ্যামু আইএসসি ফেল করে বাড়ি এসেছে। দেবু 3বারের বার কোনো রকমে ম্যাট্রিক পাশ করেছে। দেবুকে দিয়ে কি ধীরাবাবুর কাজ হয়? যাক ও কথা, সামান্য পাঠশালার পণ্ডিত সে, আদার ব্যাপারী সে, জাহাজের খোঁজ নিয়ে কি করবে? সম্মেলনের জন্য সে শ্যামু দেবুর কাছে মাছ ভিক্ষে করলে। আধমন মাছ দিতে হবে। আমি বলেছি আমি আদায় করে দেব, আমার মান রাখতে হবে। ধীরাবাবুকে সে চাঁদার জন্য লিখেছে। ধীরাবাবু 10 টাকা পাঠিয়ে দিয়েছেন। সেদিন সকালে সবচেয়ে বড় আনন্দ পেল সে। মনোরমা তার হাতে 2টি টাকা দিলে। তোমাদের ইয়েতে ওই যে কনফাস না কি হচ্ছে, তাতে আমার চাঁদা। তোমার চাঁদা আমি তো দিয়েছি, আবার তোমাদের মাইনে বাড়বে, মান বাড়বে, আর চাঁদা দেবো না? সময় নাই। রত্নহাটে ঢোল বাজছে, তার শব্দ এখান পর্যন্ত আসছে, শোনা যাচ্ছে। ওই এক বিড়ম্বনা। ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন, উদ্বোধন করবেন। সাহেবের বাতিক পল্লী নৃত্য। সাহেব এসে অবধি জেলায় এই নাচ নিয়ে হৈ হৈ করে বেড়াচ্ছেন। শিব নাচেন, ব্রহ্মা নাচেন, আর নাচেন ইন্দ্র। সরকারি হাকিমরা নাচছেন, রায় বাহাদুররা নাচছেন, উকিলরা নাচছেন, মোক্তাররা, বড় স্কুলের ছেলেরা নাচছে, মাস্টাররা নাচছেন। এবার তাদের পালা। পাঠশালার ছেলেদের নাচতে হবে, সঙ্গে সঙ্গে তাদেরও হবে। না নেচে উপায় কি? নাচতে হবে। আবার নতুন সাহেব এসে যদি বলে মাথা নিচু করে উপরের দিকে পা তুলে হাঁটতে হবে, তাই করতে হবে। উপায় কি? তবু রক্ষা ডিভিশনাল ইন্সপেক্টর অফ স্কুলস রায়বাহাদুর মিত্র সাহেবের কোনো বাতিক নাই, তিনিই হবেন সভাপতি। 30 সালের 26শে জানুয়ারি সুসজ্জিত মণ্ডপে অধিবেশন হলো। ভাগ্যক্রমে সীতারাম দাঁড়াতে পেরেছিল সভাপতির আসনের কাছেই। হঠাৎ অপ্রত্যাশিতভাবে তার জীবনের একটা বড় স্বাদ পূর্ণ হয়ে গেল আজ। নজরে পড়ল সভার বাইরে জনতার মধ্যে দাঁড়িয়ে আছে শিবকিঙ্কর। সে ইশারা করে ডাকছে। সীতারাম সন্তর্পণে বেরিয়ে গেল। শিবকিঙ্কর অনুগ্রহ প্রার্থীদের মতো সবিনয়ে বললে, আমাকে ভেতরে একটু বসিয়ে দিতে পারো ভাই পণ্ডিত? সীতারামের জিভের ডগায় এলো না, কিন্তু পরক্ষণেই সে আত্মসংবরণ করে সাদরে সম্ভাষণ জানিয়ে বললে, আসুন। সভাপতির অভিভাষণ তখন আরম্ভ হয়েছে। একটা অপ্রত্যাশিত সংবাদ তিনি জানালেন। গভর্নমেন্টের পরিকল্পনায় আছে দেশের সর্বত্র, প্রতি গ্রামে না হোক প্রত্যেক 5-7খানি গ্রামের কেন্দ্রে কেন্দ্রে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবেন। সমস্ত দেশের ছেলেরা যাতে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকে স্নান করে ধন্য হতে পারে, তার ব্যবস্থা হবে। সেই সব কেন্দ্রে যারা শিক্ষক থাকবেন
আপনারাই থাকবেন। তাদের বেতন যাতে উচ্চ হয়, যাতে তাদের অভাব অভিযোগ দূর হয়, তার জন্য সাধ্যমতো চেষ্টা করা হবে। আপনারাই হচ্ছেন দেশের আদিগুরু, আপনারা সামান্য নন। আনন্দে চোখে জল এলো সীতারামের। দৃষ্টি তার কমে এসেছে। আজ চোখের জলে তার ক্ষীণ দৃষ্টির সম্মুখটায় সব যেন সাদা কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। আজ এই পর্যন্ত। এতকাল পরে সীতারামের মনে হলো পৃথিবীতে সেই বুঝি সবচেয়ে সুখী। তার স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে একে একে। জয়ধর বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে। মণিলালবাবু এলেন তার পাঠশালায় একমাত্র নাতিকে ভর্তি করার জন্য। সবচেয়ে বড় কথা, শিবকিঙ্করের মতো দুষ্ট লোক তার অনুগ্রহ প্রার্থনা করল। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল।